আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা শিখবো ডাইনামিক প্রোগ্রামিং। ডাইনামিক প্রোগ্রামিং এর যত ধরনের কনসেপ্ট আছে আজকের এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। তো ডাইনামিক প্রোগ্রামিং এর পূর্ণাঙ্গ ভিডিও হতে যাচ্ছে এটা, যে আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্টটা সেটার পূর্ণাঙ্গ ভিডিও হতে যাচ্ছে। এবং আমরা যে টপিকগুলো কাভার আপ করব সেগুলো হচ্ছে, প্রথমত আমরা কাভার করব রিকারশন কনসেপ্টটাকে রিক্যাপ করার চেষ্টা করব। তো রিকারশন যদি আপনি না জানেন বা রিকারশনে যদি আপনি বিগিনার হয়ে থাকেন, যে আপনি আগে কখনো রিকারশন সম্পর্কে জানেন নাই বা রিকারশন সম্পর্কে একটু জানেন, সমস্যা নেই, আজকে এই ভিডিওতে আপনার এই রিকারশন কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা শিখবো আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ ডাইনামিক প্রোগ্রামিং। ডাইনামিক প্রোগ্রামিং এর কনসেপ্টটা ক্লিয়ার করব। দেন ডাইনামিক প্রোগ্রামিং এর প্রধান দুইটা অ্যাপ্রোচ আছে, ডিপি মেইন টু অ্যাপ্রোচ। একটা হচ্ছে মেমোয়াইজেশন হুইচ ইজ টপ ডাউন অ্যাপ্রোচ, এবং আমরা শিখবো আরেকটা অ্যাপ্রোচ, সেটা হচ্ছে টেবুলেশন হুইচ ইজ বটম আপ অ্যাপ্রোচ। এবং আমরা প্রত্যেকটার কোড করার চেষ্টা করব হাতে কলমে। ওকে, তারপর আমরা শিখবো অ্যানালাইজ টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি অফ ইচ অ্যাপ্রোচ। প্রত্যেকটা অ্যাপ্রোচের কেমন টাইম লাগতেছে এবং স্পেস লাগতেছে সেটার কমপ্লেক্সিটি অ্যানালাইজ করব। ওকে, হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ এমডি নাইম ইসলাম, রোড সিএসি। এই চ্যানেলে যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। ওকে, ব্যাক টু দ্য পয়েন্ট। আমরা প্রথমত ফিবোনাচির যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা ক্লিয়ার করব, কারণ এটা ওয়ান অফ দ্য মোস্ট কমন। কেন কমন? এই কনসেপ্টটা দিয়ে আমরা খুব সহজেই ডাইনামিক প্রোগ্রামিং এর কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবো, এবং পাশাপাশি আমরা রিকারশনের কনসেপ্টটাও ক্লিয়ার করতে পারবো। ওকে, তো আমরা হচ্ছে কি করব, ফিবোনাচি অফ 5, 5-এর ফিবোনাচি বের করব। তো প্রথমত আমরা জানি ফিবোনাচির দুইটা বেস কেস আছে, এফ অফ 0 অর্থাৎ 0 ফিবোনাচি হচ্ছে 0 এবং 1-এর ফিবোনাচি হচ্ছে 1, রাইট? সো দুইটা হচ্ছে বেস কেস। তো এই দুইটা বেস কেস আমরা সবাই জানি যে 0 ফিবোনাচি 0 এবং 1-এর ফিবোনাচি 1। তো আমরা টেবিলে কি করলাম, জিনিসটাকে পোর্ট করে দিলাম। এখন আমাদের কনসেপ্ট হচ্ছে 5, ফিবোনাচি অফ 5 বের করা। তো 5 কিভাবে বের করবো, আমাদেরকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হতো। তো আমরা প্রথমত 2 বের করব, ফিবোনাচি অফ 2। 2 কি? 2 হচ্ছে প্রিভিয়াস 2 এর ফিবোনাচির যোগফল, রাইট? সো f0 প্লাস f1, এই দুটো যদি আমি সাম করি তাহলে f অফ 2 পাবো, রাইট? সো আমরা কি করব, যোগ করব, 0 প্লাস 1 ইজ 1। সো ফিবোনাচি অফ 2 এর ফিবোনাচি হচ্ছে 1, রাইট? সো আমরা এখন 3 ফিবোনাচি যদি বের করতে চাই তাহলে আমরা কি করব, f1 প্লাস f2, রাইট? 1 প্লাস 1 ইজ 2, সো f অফ 3 ইজ 2। তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে ফিবোনাচি বের করব। তাহলে এখন আমরা 4-এর ফিবোনাচি যদি বের করতে চাই তাহলে কি করব, f2 প্লাস f3, রাইট? 1 প্লাস 2, 1 প্লাস 2 মানে কি 3, রাইট? সো f অফ 4 হচ্ছে 3। সো আমরা বসিয়ে দিলাম। এখন আমরা বের করব f অফ 5। f অফ 5 ইকুয়াল টু কি, f অফ 3 প্লাস f অফ 4, রাইট? 2 প্লাস 3, 2 প্লাস 3 মানে কি 5। সো f অফ 5 ইজ 5। সো আমরা ভ্যালু কিন্তু পেয়ে গেছি। আমরা ফিবোনাচি অফ 5 বের করতে চাইছিলাম, সেই ভ্যালুটাকে পেয়ে গেছি। সো এটা ছিল ফিবোনাচির যে সাধারণ জেনারেল কনসেপ্ট সেটা। তো আপনারা অনেকেই জানেন ফিবোনাচির কনসেপ্টটা, সো আমরা একটু ক্লিয়ার করে নিলাম। তো এখন দেখেন এফ অফ 5, এটা আমরা বের করার জন্য আমরা কি করছি, এফ অফ 4 প্লাস এফ অফ 3, রাইট? এফ অফ 4 আর এফ অফ 3 যোগ করলেই তো আমরা এফ অফ 5 পাচ্ছি। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 4-কে আমরা লিখতে পারি 5 মাইনাস 1, 3-কে লিখতে পারি 5 মাইনাস 2। সো এখানে এই জিনিসটা কি কমন, রাইট? 5 কমন না এখানে। সো আমরা যদি এখানে এনতম ভ্যালুর ফিবোনাচি বের করতে চাই তাহলে এখানে কি করব, এন পুট করব, রাইট? এফ অফ এন ইকুয়াল টু এফ অফ এন মাইনাস 1 প্লাস এফ অফ এন মাইনাস 2। সো এটা হচ্ছে আমাদের যেই ফিবোনাচির যেই কনসেপ্টটা সেটা। সো ফিবোনাচির যেই ইকুয়েশনটা সেটা কিন্তু আমরা দাঁড় করাতে পারছি, এফ অফ এন ইকুয়াল টু এফ অফ এন মাইনাস 1 প্লাস এফ অফ এন মাইনাস 2। ওকে, এখন আমরা ফিবোনাচির যে রিকারশন কনসেপ্টটা সেটাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি, চলেন। তো প্রথমত আমরা রিকারশন জিনিসটা কি এটা একটু ডেফিনেশনে যদি জানি ডেফিনেশনটা, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো রিকারশনের কনসেপ্টে যদি আসি, রিকারশন ইজ এ প্রবলেম সলভিং টেকনিক হোয়ার এ ফাংশন কলস ইটসেলফ, যে ফাংশন নিজেকে নিজে কল করে। তো রিকারশন হচ্ছে একটা প্রবলেম সলভিং টেকনিক, এটা হচ্ছে একটা টেকনিক যেখানে ফাংশন নিজেকে নিজে কল করে টু ব্রেক এ কমপ্লেক্স প্রবলেম ইনটু স্মলার, একটা বড় প্রবলেমকে ছোট ছোট প্রবলেমে ভাগ করে এই প্রবলেমটাকে সলভ করার জন্য। ওকে, তো প্রবলেম সলভিং এর একটা টেকনিক বলতে পারেন রিকারশনকে। সো আমরা যদি রিকারশনের অ্যালগোরিদমটা একটু দেখি, যে ফিবোনাচির রিকারশন কনসেপ্টটা, তো আমরা কি জানি, বেস কেস জানি, এন যদি 0 হয় তাহলে আমরা ভ্যালু 0-কে রিটার্ন করে দিতাম, এবং এন যদি 1 হয়, এন ডাবল ইকুয়াল টু যদি 1 হয় রিটার্ন করব 1, এবং
যদি এই দুইটার কোনোটাই না হয় তাহলে আমরা একটু আগে যে ইকুয়েশনটা দাঁড় করাইছি যে ফিব n-1 প্লাস ফিব n-2 এটাকে আমরা রিটার্ন করে দেব। এটা হচ্ছে ফিবোনাচির যে রিকারশন অ্যালগোরিদম সেটা। ওকে, এই দুইটাকে আমরা যদি আলাদাভাবে ইফ কন্ডিশন দিয়ে না লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি, ইফ এন যদি অনের চেয়ে ছোট বা তার সমান হয় তাহলে এন এর ভ্যালুটাকে রিটার্ন করে দেব। অর্থাৎ অনের চেয়ে ছোট বা সমান মানে কি বলতেছি, আমরা 0 বা 1 হইতে পারে, রাইট? সো এন এর ভ্যালু যদি 0 বা 1 হয় তাহলে আমরা এনকে রিটার্ন করে দেব। আর যদি 0 বা 1 না হয় তাহলে আমরা রিটার্ন করব ফিব n-1 প্লাস ফিব n-2, রাইট? তো চলেন এখন আমরা ফিব 5 ফিবোনাচি বের করব ইউজিং রিকারশন অ্যালগোরিদম। ওকে, রিকারশন অ্যালগোরিদম ইউজ করে আমরা 5 ফিবোনাচি বের করব। ওকে, তাহলে আমরা কি করব, আমাদেরকে করতে হবে কি, এই যে ফিব এন এখানে ভ্যালু হিসেবে পাস করতে হবে, এন এর ভ্যালু হিসেবে পাস করতে হবে 5কে, রাইট? সো আমরা মেইন ফাংশন থেকে ফিব 5কে কল করব, এন এর ভ্যালুকে 5 হিসেবে প্যারামিটার হিসেবে পাস করব, রাইট? সো আমরা যদি 5কে পাস করি তাহলে এন এর ভ্যালুর জায়গায় এখানে কি আসবে, 5 আসবে, রাইট? সো 5 চলে আসছে। তো দেখেন প্রথমত 5 এখানে এন এর ভ্যালু চলে আসছে। তো প্রথমত আমাদের কি কন্ডিশন চেক করবে, রাইট? ইফ এন এর জায়গায় কি বসবে, 5 বসবে। 5 কি 1 এর চেয়ে ছোট বা তার সমান না, তার মানে কন্ডিশন ফলস। সে কি করবে, এটা রিটার্ন করবে না, সে চলে আসবে এই এলস পার্টের রিটার্নে। সো এখানে চলে আসবে, এখানে এন এর ভ্যালু সে বসাবে 5-1 প্লাস ফিব 5-2। সো এখানে যদি ফিব 5-1 বসাই, 5-1 মানে কি ফিব 4, আর 5-2 মানে কি ফিব 3, রাইট? সো এখানে দুইটা ফাংশন নিজেকে নিজে কল করতেছে, দুইটা ফাংশন দেখেন, প্রথমত ফিব 4 কল হচ্ছে, তারপরে ফিব 3 কল হচ্ছে। সো নিজেকে নিজে কল করতেছে, বাট প্যারামিটার হিসেবে দুইটা ভিন্ন। সো আমরা যদি এখানে লিখতে পারি, এভাবে লিখতে পারি ফিব 4 আর ফিব 3, তো দুইটা ফাংশন কল হচ্ছে। তারপরে এখন আসি প্রথমত রিকারশনের কনসেপ্টটা যেটা, সেটা হচ্ছে প্রথমত ফিব 4 লেফট সাইডের যে ভ্যালুটা সেটা এক্সিকিউট হবে। লেফট সাইডের এক্সিকিউট ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত বেস কেস কমপ্লিট না হবে। বেস কেস কমপ্লিট হওয়ার পরে দেন সে ব্যাকটেকিং করে আস্তে আস্তে রাইট সাইডগুলো ফিল আপ করে আসতে থাকবে। ওকে, তাহলে আমরা এখন কনসেপ্টগুলো ক্লিয়ার করি। তো প্রথমত এখন আসি, এখন আবার 4 হিসেবে প্যারামিটার হিসেবে পাস হয়ে সে এখানে কল হবে। সো এন এর ভ্যালু 4 আসবে। 4 এসে সে চেক করবে এখানে 4 বসিয়ে, 4 কি 1 এর চেয়ে ছোট বা তার সমান না, তার মানে ফলস হলে কি করবে, সে এই এলস পার্টে চলে আসবে। এলস পার্টে এসে এখানে কি করবে, এন এর জায়গায় 4 বসাবে, ফিব 4-1 প্লাস ফিব 4-2। সো 4-1 মানে কি 3, ফিব 3 প্লাস ফিব 2। সো এটা কি 4 এর আন্ডারে, রাইট? 4 এর আন্ডারে কাকে কাকে কল করা হচ্ছে, ফিব 3 এবং ফিব 2। সো 4 এর আন্ডারে ফিব 3 এবং ফিব 2 কল হচ্ছে। এখন আবার সে এই লেফট সাইড, এটা কি বেস কেস না, 3 কি বেস না, বেস না। বেস কখন হবে, শুধু এন এর ভ্যালু যখন 0 এবং 1 হবে তখনই বেস কেস হবে। সো এখন আবার সেই লেফট সাইডটা আবার এক্সিকিউট হবে। সো এখানে 3 হিসেবে পাস হবে। 3 হিসেবে পাস হলে কি পাবো আমরা, ফিব 2 আর ফিব 1, রাইট? সো এখন চেক করবে সে 2 কি বেস কেস না, বেস কেস না। 2 এর জন্য আবার দুইটা ফাংশন কল হবে, ফিব 1 এবং ফিব 0। সো এইটা হচ্ছে বেস কেস, ফিব 1 এবং ফিব 0। সো এই বেস কেসে এসে সে থেমে যাবে। যতক্ষণ পর্যন্ত আমাদের বেস কেস না পাবে ততক্ষণ পর্যন্ত সে রিকারশনে এই কনসেপ্টটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। তো এখন আসি, বেস কেস যখন চলে আসবে তখন সে প্রথমত লেফট সাইডটা এক্সিকিউট করবে, কম্পিউট করবে। সো ফিব 1 এর ভ্যালু কি, 1 এর ভ্যালু 1, সে 1 রিটার্ন করবে, এবং ফিব 0 এর ভ্যালু এখন রাইট সাইডে আসবে। সো রাইট সাইডে এসে দেখবে ফিব 0, এটা কি বেস কেস, হ্যাঁ বেস কেস। সো সে কি করবে, ফিব 0 এর ভ্যালু কি 0, সো 0 কে রিটার্ন করবে। আর এখানে ফিব 2 কে কি রিটার্ন করা হবে, ফিব 1 প্লাস ফিব 0, এই দুইটার সাম করেই তো ফিব 2 কে রিটার্ন করা হবে। সো 1 প্লাস 0 কি, 1 প্লাস 0 হচ্ছে 1, সো 1 রিটার্ন হবে। 1 রিটার্ন হলো, তারপরে কি লেফট সাইড এক্সিকিউট ডান, এখন রাইট সাইডে আসবে। রাইট সাইডে এসে সে চেক করবে এটা কি বেস কেস কিনা, এটা কি বেস কেস, হ্যাঁ বেস কেস। ফিব 1 হচ্ছে বেস কেস। সো ফিব 1 সে কি হিসেবে ভ্যালু রিটার্ন করবে, ভ্যালু রিটার্ন করবে 1। আমরা জানি ফিব 1 এর ভ্যালু হচ্ছে 1, সো সে 1 কে রিটার্ন করবে। 1 কে রিটার্ন করার পর এখন ফিব 3 এর কাছে সে কি হিসেবে আসবে, ফিব 2 প্লাস ফিব 1, রাইট? 1 প্লাস 1 কি 2, সো 2 এখানে চলে আসবে, ফিব 3 এর জায়গায় 2 চলে আসবে। সো এখন লেফট সাইড ডান, সে রাইট সাইডে আসবে, রাইট সাইডে এসে চেক করবে ফিব 2, এটা কি আসলে
এটা কি বেস কেস? এটা বেস কেস না। সো ফিব টু এটা সে ভ্যালু হিসেবে পাস করবে, পাস করার পর ফিব টু যদি কল হয় তখন আমরা কি পাবো? 1 এবং 0, রাইট? সো এখন দেখেন এখানে এটাকে রেড মার্ক দিয়ে দেখানো হয়েছে এই কারণে, দেখেন আমরা অলরেডি এখানে জানি ফিব টু এর ভ্যালু 1, বাট আমরা কিন্তু এটা কোথাও স্টোর করি নাই, যার কারণে আমরা হচ্ছে এটাকে ইউজ করতে পারতেছি না। সো আমাদেরকে আবার কম্পিউট করা লাগতেছে। এখানে অলরেডি আমরা ফিব টু এর জন্য 1 এবং 0কে কম্পিউট করছি, রাইট? সো এখন আমাদেরকে কি করতে হচ্ছে? আবার জিনিসটাকে কম্পিউট করা লাগতেছে। সো এটাকে বলা হয় ওভারল্যাপিং সাব প্রবলেম। ওভারল্যাপ হচ্ছে, ওকে, একই জিনিস বারবার হচ্ছে। সো একই জিনিস যদি বারবার হয় সেটাকে ওভারল্যাপিং সাব প্রবলেম বলা হয়। সো এখন সে কি করবে? সে আবার লেফট সাইডে আসবে, লেফট সাইডে এসে 1 ভ্যালু রিটার্ন করবে এবং রাইট সাইডে এসে 0 ভ্যালু রিটার্ন করবে। দেন ফিব টু এর কাছে সে কি পাস করবে? পাস করবে 1 প্লাস 0। 1 প্লাস 0 মানে হচ্ছে 1। সো 1। এখন লেফট সাইড ডান, রাইট সাইড ডান। এখন সে কি করবে? এখানে ভ্যালু হিসেবে পাস করবে কি? 2 প্লাস 1। সে দুইটার সাম করে সে 4 এর মধ্যে পাস করবে। সো 2 প্লাস 1 যোগ করলে 3 পাচ্ছি। সো ফিব 4 এর ভ্যালু হচ্ছে 3। এখন সে লেফট সাইড ডান, সে রাইট সাইডে আসবে। রাইট সাইডে এসে সে কি করবে? রাইট সাইড কম্পিউট করবে, রাইট? সো রাইট সাইড কম্পিউট করলে 3 কি বেস কেস? না, 3 বেস কেস না। সো 3 এর জন্য কল হবে 2 আর 1। সো 2 আর 1 হচ্ছে কল হচ্ছে, এবং সে এখন লেফট সাইডে আবার আসবে, আবার এসে দেখবে যে 2 এর জন্য সে কি করতেছে? আবার কল করতেছে 1 এবং 0কে। সো এখন লেফট সাইডে সে ভ্যালু পাস করবে 1 এবং রাইট সাইডে ভ্যালু পাস করবে 0, এবং দুইটা যোগ করে সে ফিব টু এ পাঠিয়ে দিবে। এবং এখানে আবার রাইট সাইডে আসবে, রাইট সাইডে এসে ফিব 1 এর ভ্যালু 1, সো 1 রিটার্ন করবে, এবং 1 প্লাস 1 হচ্ছে 2, সো ফিব 3তে 2 রিটার্ন করবে। দেখেন এখানে আমরা অলরেডি জানি ফিব 3 এর ভ্যালু 2। সো এটা অলরেডি কম্পিউট হয়েছে, এই যে ফিব 3 জন্য 2 এবং 1, 2 এর জন্য আবার 1 0। সো এখানে একই কাজ বারবার হচ্ছে, একই কাজ এখানে আবার হচ্ছে। দেখেন এই কারণে আমি এটাকে রেড মার্ক দিয়ে দেখাইছি। রেড মার্ক দিয়ে দেখাইছি এই কারণে যে এটা ওভারল্যাপ হচ্ছে, ওভারল্যাপিং সাব প্রবলেম হচ্ছে। সো ওভারল্যাপিং জিনিসটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? যে একই কাজ বারবার হওয়া, একই কাজ বারবার হচ্ছে। সো এখন সে ফিব 5-এ কি পাঠাবে? 3 প্লাস 2, রাইট? সো 3 প্লাস 2 যোগ করলে পাচ্ছি হচ্ছে 5। সো 5কে সে রিটার্ন করে দেবে। তাহলে আমরা 5-এর ফিবোনাচ্চি বের করতে সক্ষম হয়েছি রিকারশন অ্যালগরিদম ইউজ করে। ওকে, রিকারশন ইউজ করে আমরা ফিবোনাচ্চি অফ 5-এর ফিবোনাচ্চি বের করতে পারলাম 5। ওকে, এখন দেখেন এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আমাদের কিন্তু সমাধান করতে হবে। সো এটা হচ্ছে জেনারেল যে রিকারশন, সেটা জেনারেল রিকারশনে ওভারল্যাপিং হচ্ছে। সো এই ওভারল্যাপিং এর কারণে কিন্তু অনেক টাইম কনজিউম করতেছে, রাইট? সো এই আমরা যদি একটু টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করি তাহলে আমরা বুঝতে পারবো। সো এই যে রিকারশনটা, এই রিকারশনের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 2 রেজ পাওয়ার n। সো 2 টু দি পাওয়ার n এটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। এটা হচ্ছে ফিবোনাচ্চির যে রিকারশন, জেনারেল রিকারশন, সেটা টাইম কমপ্লেক্সিটি, এবং স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n, রাইট? টাইম কমপ্লেক্সিটিটাকে যদি রিডিউস করতে চাই তাহলে আমাদেরকে এই ডায়নামিক প্রোগ্রামিং ইউজ করতে হবে। তো আপনারা বুঝতে পারলেন যে রিকারশনে একই কাজ বারবার হচ্ছে, ওভারল্যাপিং সাব প্রবলেম হচ্ছে। এই ওভারল্যাপিং সাব প্রবলেমটাকে ডায়নামিক প্রোগ্রামিং এর মেমোয়াইজেশন দিয়ে এটাকে সলভ করা যায়। ওকে, তো চলেন আমরা ডায়নামিক প্রোগ্রামিং এর যে মেমোয়াইজেশন কনসেপ্টটা সেটাকে একটু ক্লিয়ার করে আসি। তো হোয়াট ইজ মেমোয়াইজেশন? হোয়াট ইজ মেমোয়াইজেশন যদি আমরা একটু ডেফিনেশনটা দেখি তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। মেমোয়াইজেশনের কনসেপ্টটা, মেমোয়াইজেশন ইজ আ টেকনিক হোয়ার রেজাল্ট আর স্টোর, যেখানে রেজাল্টকে স্টোর করা হয়। মেমোরাইজেশন হচ্ছে একটা টেকনিক যেখানে রেজাল্টকে স্টোর করা হয় টু অ্যাভয়েড ডুইং দ্য সেম কম্পিটিশন মেনি টাইমস। একই কাজ যেন বারবার না হয়, সেম কম্পিটিশন যেন মেনি টাইমস না ঘটে, সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করব? এই মেমোরাইজেশন টেকনিকটা ইউজ করব। এবং এই টেকনিকে কি করা হয়? রেজাল্টকে স্টোর করা হয়। যখন আমরা একটা প্রবলেমকে সাব প্রবলেমে ভাগ করি তখন এই ভাগ করে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটাকে কোথাও স্টোর করে রাখবো, দেন ওই ভ্যালুটাকে আমরা রিইউজ করব, যার কারণে এটাকে, এই কনসেপ্টটাকেই বলা হয় মেমোরাইজেশন। মেমোরাইজেশন মানে আমরা ভ্যালুগুলোকে কোথাও স্টোর করে রাখবো, একটা অ্যারে বা ম্যাপের মধ্যে স্টোর করে রাখবো, দেন ওই জিনিসটাকে আমরা রিইউজ করব টু অ্যাভয়েড ডুইং দ্য সেম কম্পিটিশন মেনি টাইমস। একটু আগে আমরা দেখলাম কি একই কাজ বারবার হচ্ছে, ওভারল্যাপিং সাব প্রবলেম। এই ওভারল্যাপিং সাব প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা ইউজ করব মেমোরাইজেশন টেকনিক। ওকে, এখন আসি আমরা মেমোরাইজেশন টেকনিক যদি ইউজ করতে চাই এই ওভারল্যাপিং সাব প্রবলেমটাকে আমরা সলভ করতে পারবো, রাইট? সো এখন আমাদেরকে কি করতে হবে? কোনো একটা অ্যারে বা ম্যাপের মধ্যে আমাদেরকে ভ্যালুগুলোকে স্টোর করতে হবে। তো প্রথমত রিকারশন কি করে?
একদম নিচে চলে আসে যতক্ষণ পর্যন্ত বেস কেস না পায়। সো বেস কেস হওয়ার পরে সে ভ্যালুগুলোকে ব্যাক ট্রেকিং করতে করতে একদম ওপরের প্রবলেমে যায়। সো এখন আসি, এখন সে কি করবে, প্রথমত আমরা কি জানি, আমরা একটা অ্যারে নিয়ে নেব, অ্যারের সাইজ নেব কত, আমরা অ্যারের সাইজ এখানে 6 নিলাম, কারণ কি অ্যারের সাইজ 6 নেব, যদি ভ্যালু থাকে 5, অ্যারের সাইজ নেব হচ্ছে 5+1। তো প্রথমত আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা ভ্যালুকে আমরা -1 করে দেব। -1 কেন করব, আমরা যদি কোনো ভ্যালু এখানে পুট না করি এখানে একটা গার্বেজ ভ্যালু ঢুকে যাবে, রাইট? সো আমরা কি করব, এই গার্বেজ ভ্যালুকে অ্যাভয়েড করার জন্য আমরা প্রথমত ইনিশিয়াল করে দেব -1 দিয়ে, সবগুলো ভ্যালু -1 দিয়ে রিপ্লেস করে দেব। -1 মানে এই অ্যারের মধ্যে আমরা ভ্যালুগুলো সেভ করি নাই এখনো, ওকে। -1 মানে আমাদের অ্যারের মধ্যে ভ্যালুগুলো এখনো সেভ নাই, ওকে। তো আমরা কি করব, আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব এবং অ্যারের মধ্যে সেভ করতে থাকবো। তো চলেন আমরা একটু ভিজুয়ালাইজ করে দেখি। তো প্রথমত আমরা জানি বেস কেস কি জানি, ফিবোনাচি অফ 0, 0 ফিবোনাচি হচ্ছে 0 এবং 1 এর ফিবোনাচি হচ্ছে 1। সো আমরা প্রথমত দুইটা ভ্যালুকে স্টোর করে নিলাম। তো এখান থেকে আমরা কি করব, এই অ্যারে থেকে আমরা এখন এখানে ইউজ করব। তো অ্যারে থেকে কিভাবে ইউজ করব, তো আমরা প্রথমত ফিব অনে আসবো লেফট সাইডে। সো লেফট সাইড এক্সিকিউট করার সময় আমরা দেখবো যে ফিব অন অলরেডি কি অ্যারের মধ্যে আছে কিনা। প্রথমত আমরা অ্যারের মধ্যে চেক করব। সো অ্যারের মধ্যে চেক করে দেখবো ফিব অন মানে কি 1। সো সে এখান থেকে 1কে ইউজ করবে, ওকে। এই অ্যারে থেকে 1কে নিয়ে আসবে এবং লেফট সাইড এক্সিকিউট ডান, কম্পিউট ডান। এখন সে রাইট সাইডে আসবে, রাইট সাইডে এসে সে ফিব 0, সে 0 এখানে অ্যারে থেকে খুঁজবে অ্যারের মধ্যে অলরেডি কি সেভ করা আছে কিনা। সে দেখবে এখানে সেভ করা আছে, তার মানে 0 এখান থেকে ইউজ করবে। সো এখন আসি ফিব 2 কে সে কি পাঠাবে, ফিব 1 প্লাস ফিব 0, রাইট? সো 1 প্লাস 0 মানে কি 1, সো 1 কে সে পাঠাবে। এখন আসি এই 1টাকে আমাদেরকে এখানে স্টোর করতে হবে। সো এটা কিসের ভ্যালু, ফিব 2 এর ভ্যালু। সো যখনই আমরা ভ্যালুটা পেয়ে যাব তখনই আমরা এই অ্যারের মধ্যে স্টোর করব, যেন পরবর্তীতে আমরা এটাকে রিইউজ করতে পারি এবং ওভারল্যাপিং প্রবলেমটাকে সলভ করতে পারি। সো আমরা কি করব, এই ফিব 2 এর ভ্যালুটা এখানে স্টোর করব, অ্যারের মধ্যে স্টোর করব, ওকে। তো 1 ভ্যালুটাকে আমরা স্টোর করে নিলাম, যেন আমরা পরবর্তীতে এই একই কাজ যদি আসে তাহলে আমরা এই অ্যারে থেকে নিয়ে যেতে পারি ভ্যালুটাকে, ওকে। তো এখন আসি, সে রাইট সাইডে আসবে, রাইট সাইডে এসে দেখবে ফিব অন, এটা কি বেস কেস, হ্যাঁ বেস কেস। সো সে কি করবে, এখান থেকে অ্যারে থেকে ইউজ করবে। ফিব অন এর ভ্যালু কি অ্যারের মধ্যে আছে, হ্যাঁ অ্যারের মধ্যে আছে, সে এখান থেকে 1কে নিয়ে আসবে। সো এখানে ইউজ করবে। তো এখন আসি ফিব 3কে সে কি পাঠাবে, ফিব 2 প্লাস ফিব অন, রাইট? 1 প্লাস 1 মানে 2, সে 2কে পাঠাবে। সো এখন আসি এই 2, এই ভ্যালুটা কিসের ভ্যালু, 3 এর ভ্যালু, ফিব 3 এর ভ্যালু। সো 3 নাম্বার ইন্ডেক্সে সে কি করবে, এই ভ্যালুটাকে সেভ করবে। সো এখানে সেভ করে ফেললো। যখনই আমাদের কম্পিউট ডান হয়ে যাবে, যখনই আমরা ভ্যালুটা পেয়ে যাব তখনই এর মধ্যে বা ম্যাপের মধ্যে আমরা স্টোর করব, ওকে। স্টোর করার পর দেন হচ্ছে আমরা এই ভ্যালুটাকে রিইউজ করব। দেখেন এখন আমরা রাইট সাইডে চলে আসবো, রাইট সাইডে এসে দেখবো ফিব 2 এখন কিন্তু আমাদেরকে আর ওই আগের মতো করে আবার কম্পিউট করা লাগবে না 1 এবং 0-র জন্য। সো এখানে ফিব 2 আমরা এর মধ্যে চেক করব 2 নাম্বারের ইন্ডেক্সে ভ্যালু কি আছে কি না, হ্যাঁ আছে, তার মানে সেভ করা আছে, তার মানে আমাদেরকে এই অংশটা আবার কম্পিউট করা লাগতেছে না। সো আমরা এখান থেকে কি করব, এই 2 নাম্বার ইন্ডেক্স থেকে এই অ্যারে থেকে আমরা ফিব 2কে ভ্যালুটাকে নিয়ে যাব, ওকে। আমরা এখান থেকে ইউজ করব। দেন আমরা কি করব, 4কে কি পাস করব, 4কে পাস করব 3 প্লাস 2, ফিব 3 প্লাস ফিব 2। সো 2 প্লাস 1 কি 3, রাইট? সো ফিব 4 এর ভ্যালু কি পাচ্ছি আমরা, 3 পাচ্ছি। সো 3 পেলাম। এখন রাইট সাইডে আসবে, রাইট সাইডে এসে একটু আগে আমরা কি দেখলাম, ফিব 3 এর জন্য কি কম্পিউট করা লাগে 2 1, তারপর 2 এর জন্য আবার 1 0। সো এই কম্পিউটটা যেন আমরা অ্যাভয়েড করতে পারি সেই কারণেই কিন্তু আমরা মেমোরাইজেশন ইউজ করতেছি ডাইনামিক প্রোগ্রামিং এ। সো এর মধ্যে অলরেডি সেভ করা আছে। সো অলরেডি যদি সেভ করা থাকে তাহলে আমরা কি করব, অলরেডি যদি সেভ করা থাকে আমরা কি করব, এখান থেকে রিইউজ করব। সো 3 ভ্যালুটা কি এখানে আছে না, অলরেডি আছে 2। সো এখান থেকে আমরা কি করব, 2কে নিয়ে যাব। সো এখান থেকে ফিব 3 ভ্যালুটা আমরা 2 হিসেবে পাবো। সো 2 পেয়ে গেলাম। এখন সে কি করবে, ফিব 5 এর জায়গায় সে কি ভ্যালু পাস করবে, 3 প্লাস 2, সে এই ভ্যালুটাকে রিটার্ন করবে। সো 3 প্লাস 2 মানে কি, 3 প্লাস 2 মানে হচ্ছে 5, রাইট? সো 5কে পাস করবে। সো 5কে পাস করলো, দেন হচ্ছে আমরা কি করলাম, 5 পেয়ে গেলাম এবং 5টাকে সাথে সাথে আমরা অ্যারের মধ্যে স্টোর করে দিলাম, ওকে। তো এইভাবেই মেমোরাইজেশন কাজ করে। তো আপনারা আশা করি কনসেপ্টটা বুঝতে পারছেন কেন আসলে মেমোরাইজেশন ইউজ করা হয়। কারণ আমরা হচ্ছে একটা অ্যারের মধ্যে ভ্যালুগুলোকে স্টোর
করব এবং স্টোর করে দেন রিইউজ করব, যেন ওভারল্যাপিং প্রবলেমটা না হয়। ওকে, দেখেন একটা কনসেপ্ট মনে হয় আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। দেখেন আমাদের কিন্তু এই ভ্যালুগুলোকে কম্পিউট করা লাগে নাই, এই ভ্যালুগুলো কিন্তু আমরা অ্যারে থেকে ইউজ করছি। সো আমাদের কম্পিউট করা লাগছে কোনটা, দেখেন এই যে এই পোর্শনটাকে আমাদের কম্পিউট করা লাগছে, রাইট? সো আমাদের এই রাইট সাইডকে কম্পিউট করা লাগছে না। এই রাইট সাইডটা আমরা কি করছি, যে লেফট সাইডের মধ্যে থেকে আমরা যে কম্পিউট করার রেজাল্টগুলো পাইছি সেই রেজাল্টগুলোকে রিইউজ করছি জাস্ট। সো আমাদের কম্পিউট করা লাগছে জাস্ট এই লেফট সাইডের যে পোর্শনটা সেটাকে। সো এটা কি একটা লিনিয়ার না? এটা একটা লিনিয়ার না? সো এটাকে আমরা কি বলতে পারি, লিনিয়ারের টাইম কমপ্লেক্সিটি কত? লিনিয়ারের টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন। সো একটু আগে আমরা যে রিকারশন ইউজ করে যেই টাইম কমপ্লেক্সিটিটা পাইছি সেটা হচ্ছে 2^n। সো ওইটাকে আমরা কত কম সময়ে নিয়ে আসছি, দেখেন এখানে লিনিয়ারে নিয়ে আসছি। টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন, আর স্পেস কমপ্লেক্সিটি কি, স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন। কেন? এখানে হচ্ছে আমরা রিকারশনের জন্য স্টেক মেমোরি ইউজ করতেছি, আর আমরা অলরেডি একটা অ্যারে নিছি, এই অ্যারের মধ্যে আবার ভ্যালুগুলোকে স্টোর করতেছি। সো এটার স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন এবং টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন। সো আমরা লিনিয়ারে নামাই নিয়ে আসতে পারছি। সো আপনারা বুঝতে পারছেন যে এই পোর্শনটা জাস্ট আমাদেরকে কম্পিউট করা লাগছে, এই পোর্শনগুলো আমরা জাস্ট রিইউজ করছি। সো আমরা কিন্তু টাইম কমপ্লেক্সিটি অনেকাংশই কমাই ফেলছি, রাইট? সো এখন আসি এটাকে কেন টপ ডাউন অ্যাপ্রোচ বলা হয় সেই জিনিসটা একটু জানি। ইট ইজ কল্ড এ টপ ডাউন অ্যাপ্রোচ বিকজ অফ হাউ ইট starts with the main problem and breaks it down into smaller sub problem. আমরা কি জানি, দেখেন একটা প্রবলেম, বড় প্রবলেমকে আমরা কি করি, অনেকগুলো সাব প্রবলেমে ভাগ করি, এবং এটা কি টপ থেকে ডাউনের দিকে আসে না? সো এটাকে বলা হয় টপ ডাউন অ্যাপ্রোচ এই কারণে, কারণ আমরা হচ্ছে একটা বড় প্রবলেমকে ছোট ছোট প্রবলেমে ভাগ করি, দেন এটাকে সলভ করি। ওকে, এটাকে এই কারণে টপ ডাউন অ্যাপ্রোচ বলা হয়। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি কেন মেমোরাইজেশন ইউজ করবো এবং কেন মেমোরাইজেশনকে টপ ডাউন অ্যাপ্রোচ বলা হয়। এই কনসেপ্টটা আপনাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এখন আসি আমরা এখন শিখবো ফিবোনাচির যে মেমোরাইজেশনের কোড ইমপ্লিমেন্টেশন, সেই কোড ইমপ্লিমেন্টেশনটা। তো আমরা ভিজুয়াল স্টুডিও যে কোড এডিটরটা আছে আমার, সেই কোড এডিটরটা ওপেন করে নিচ্ছি। তো আপনারা আপনাদের কোড এডিটর ওপেন করে নেবেন। তো প্রথমত আমি একটা ফাইল ক্রিয়েট করছি, সেটা হচ্ছে মেমোরাইজেশন memo.c। ওকে ওকে, তাহলে এখন আমরা এটার মধ্যে কোডগুলো করব। ওকে, তো প্রথমত আমরা হচ্ছে সি এর যে মেইন কোডটা আছে সেটা লিখে নিচ্ছি, বয়লার প্লেটটা। তো তারপরে আমাদেরকে যেটা করতে হবে, আমরা কি জানি, একটা ফাংশন ক্রিয়েট করব। একটা ফাংশন কি, ইন্ট ফিব নামে একটা ফাংশন ক্রিয়েট করব। এই ফিব কি করবে, একটা ভ্যালু হিসেবে পাস করতে হবে আমাদেরকে এন। সো এটা দেন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমরা জানি ইফ বেস কেস কন্ডিশন চেক করতে হয়। ইফ এন যদি ছোট বা একের ছোট বা সমান হয় তাহলে কি হবে, ভ্যালু হিসেবে রিটার্ন করবে এন কে, রাইট? সো এটা ছিল বেস কেস। তারপরে বেস কেস যদি না হয় তাহলে সে কি রিটার্ন করতো, রিটার্ন এফ ফিব এন মাইনাস ওয়ান প্লাস এন মাইনাস টু, রাইট? ফিব এন মাইনাস টু এন মাইনাস টু। সো এটা রিটার্ন করতে, এটা ছিল কিসের, এটা ছিল সাধারণ যে রিকারশন সেটার কনসেপ্ট। সো সাধারণ রিকারশনে কিন্তু আমরা খুব সহজে এখান থেকে যে এন এর ভ্যালুটা সেটাকে আমরা পাস করতে পারতাম। ইন্ট এন ইকুয়াল টু, যদি আমরা 5কে পাস করতে চাই তাহলে আমরা এখানে কি করতাম, জাস্ট প্রিন্টএফ লিখতেছি, %d নিউ লাইন। এখান থেকে জাস্ট আমরা ফাংশনকে কল করব এবং প্যারামিটার হিসাবে পাস করব এন। সো আমরা যদি এখন এটাকে একটু রান করি, এখানে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি 5 পেয়ে গেছি। তো 5-এর ফিবোনাচি 5। সো এটা ছিল সাধারণ যে কনসেপ্টটা সেটা। এখন আসি আমরা এখন কি করব, আমরা মেমোরাইজেশন ইউজ করে এটাকে টাইম কমপ্লেক্সিটিটাকে কমাতে চাচ্ছি, রাইট? সো এর জন্য আমাদের কি করতে হবে, মেমোরাইজেশনের জন্য একটা অ্যারে ক্রিয়েট করতে হবে, এবং অ্যারেটা আমরা গ্লোবালি ক্রিয়েট করতেছি। গ্লোবালি আমরা হচ্ছে এটার সাইজ দিয়ে দিলাম সাপোজ 15 দিয়ে দিলাম। ওকে, একটা অ্যারে ক্রিয়েট করলাম। অ্যারে ক্রিয়েট করে আমরা কি করব, মেইন ফাংশন থেকে জাস্ট আমরা অ্যারের ভ্যালুগুলো ইনিশিয়ালি আমরা -1 করে দেবো, রাইট? সো ইন্ট আই ইকুয়াল টু 0 থেকে স্টার্ট করব, আই লেস দেন ইকুয়াল টু এন। কেন লেস দেন ইকুয়াল টু এন, আপনাদেরকে আমি বলছি যে এন এর ভ্যালু যদি 5 হয়
আমাদের কিন্তু লুপ চালাতে হবে n+1, n+1 কেন, আমাদের কিন্তু অ্যারের সাইজ n+1, আমাদের ভ্যালু যদি হয় 5 তাহলে আমাদের লুপ চালাতে হবে 5+1 পর্যন্ত। সো 0 থেকে যেহেতু স্টার্ট করতেছি, সো n পর্যন্ত চালাইতে হলে আমাদের কি করতে হবে, লেস দেন অর ইকুয়াল টু n দিতে হবে, রাইট? সো এখন আমাদেরকে কি করতে হবে, 1 করে বাড়াতে হবে, ইনক্রিমেন্ট। দেন আমরা কি করব, ইনিশিয়ালি ভ্যালুগুলো কি স্টোর করব হচ্ছে dpi i ইকুয়াল টু -1 ইনিশিয়ালি আমরা -1 দিয়ে পুরো অ্যারেটাকে ফিল আপ করে দিব। দেন আমরা এটাকে রিইউজ করব। ওকে, তো রিইউজ করার জন্য এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমত আমাদের অ্যারে থেকে চেক করতে হবে, এখানে আরেকটা কন্ডিশন দিতে হবে, ইফ ডিপি অফ n যদি নট ইকুয়াল টু -1 মানে কি, এটার মধ্যে -1 যদি থাকে তার মানে ভ্যালুটা সেভ করা আছে, আর -1 যদি না থাকে তার মানে ভ্যালুটা সেভ করা নাই। সো আমরা কি করব, ইফ ডিপি n নট ইকুয়াল টু -1, যদি -1 না থাকে তার মানে ভ্যালুটা আছে, এবং থাকলে কি করব, আমরা রিটার্ন করব, এখান থেকে রিটার্ন করে দেব ভ্যালুটাকে। তো এখান থেকে ভ্যালুটাকে যদি রিটার্ন করতে চাই ডিপি অফ n করতে হবে, রাইট? দেন এখান থেকে রিটার্নটা আমাদেরকে মুছে দিতে হবে, অ্যান্ড ডিপি অফ এন এর মধ্যে আমাদেরকে স্টোর করতে হবে, কি স্টোর করতে হবে এটা। দেন আমাদের কি করতে হবে, রিটার্ন করে দিতে হবে, রিটার্ন ডিপি অফ এন। ওকে, এটা ছিল কনসেপ্ট। তা এখন আসি আমরা কি করব, এখন আমাদের হচ্ছে কাজ হচ্ছে এখান থেকে ফিফ এন কে কল করা, রাইট? সো আমরা এখন যদি কোডটাকে রান করি, দেখবেন এই যে কোড রান হয়ে গেছে এবং এটা 5। আমরা যদি এখান থেকে ভ্যালুটা চেঞ্জ করি, একটু চেঞ্জ করে দেখাই, 3 ফিবোনাচ্চি বের করতে যাচ্ছি, রাইট? সো আমরা হচ্ছে যদি রান করি, দেখেন 3 ফিবোনাচ্চি হচ্ছে 2। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই মেমোরাইজেশন ইউজ করে টাইম কমপ্লেক্সিটিটাকে কমায় আনতে পারেন। এবং আমরা একটু পরে শিখবো টেবুলেশন ইউজ করে কিভাবে আমরা কোড করব, সেটা আমরা একটু পরে শিখবো। ওকে, এখন আমরা শিখবো ডাইনামিক প্রোগ্রামিং এর অন্যতম প্রধান অ্যাপ্রোচ, সেটা হচ্ছে টেবুলেশন। সো টেবুলেশনটা কি, বটম আপ অ্যাপ্রোচ। টেবুলেশন ইজ এ বটম আপ ডাইনামিক প্রোগ্রামিং মেথড দ্যাট ইটারেটিভলি populates a 1D or 2D array starting from base case and building up to the main problem solution without recursion. সো আমরা একটু আগে যে জিনিসটা দেখলাম যে মেমোরাইজেশনের টপ ডাউন অ্যাপ্রোচ, সেটা কি হতো, বড় থেকে আমরা ছোট ছোট প্রবলেমে ভাগ করতাম, বাট এখানে কি হবে, এখানে হচ্ছে আমরা ছোট প্রবলেম থেকে বড় প্রবলেমে যাব এবং কি করব, আমাদের মেইন যে প্রবলেমটা সেটাকে সলিউশন করব, এবং এখানে কোনো রিকারশন ইউজ হবে না। ওকে, সো আমরা এখন কি করব, সাপোজ আমাদের 5-এর ফিবোনাচ্চি বের করব, তো আমরা কি করব, একদম 0 থেকে 5 পর্যন্ত আসব। তো এখানে কি হচ্ছে, আমরা হচ্ছে এখানে বটম থেকে আপে যাচ্ছি, রাইট? সো 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 5, এভাবে আমরা হচ্ছে বটম থেকে আপের দিকে যাচ্ছি। সো এই কারণে এটাকে বটম আপ অ্যাপ্রোচ বলা হয়। সো আমরা প্রথমত যে ছোট ছোট প্রবলেম, যেমন বেস কেস কোনটা, ফিব 0 এবং ফিব 1, সো এখান থেকে আমরা হচ্ছে বড় প্রবলেমে যাব। সো এখন যদি আমরা এটার যে কোডটা সেটা একটু দেখার চেষ্টা করি, তো প্রথমত আমরা কি করব, এটার অ্যালগোরিদমটা যদি দেখি, প্রথমত আমরা হচ্ছে একটা অ্যারে ক্রিয়েট করব, রাইট? সো প্রথমত আমরা অ্যারে ক্রিয়েট করব, ডিপি নামে একটা অ্যারে ক্রিয়েট করতেছে এবং অ্যারের সাইজ হবে n+1। আমাদের ফিব 5 যদি বের করতে হয় তাহলে আমাদের অ্যারের সাইজ লাগবে 6, অর্থাৎ 5+1, রাইট? সো n-তম যদি বের করতে চাই তাহলে আমাদের যে অ্যারের সাইজটা লাগবে সেটা হচ্ছে n+1। সো আমরা একটা অ্যারে ইনিশিয়ালাইজ করলাম। তো প্রথমত আমরা বেস কেসগুলো বসিয়ে দিলাম, ডিপি 0-র ভ্যালু হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সে 0 বসাই দিলাম, দেন ডিপি 1-এর ভ্যালু 1 বসাই দিলাম। এই দুটো হচ্ছে বেস কেস, রাইট? সো বেস কেস থেকে আমরা হচ্ছে আপার লেভেলে যাব। তো আপার লেভেলে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, 2 থেকে 5 পর্যন্ত একটা লুপ চালাতে হবে, রাইট? সো আমরা প্রথমত একটা লুপ চালাবো। লুপ কি করব, প্রথমত 2 থেকে শুরু করব এবং n পর্যন্ত চালাবো, যতক্ষণ পর্যন্ত n এর সমান না হবে। ওকে, তো n পর্যন্ত চালাবো, চালানোর পরে আমরা কি করব, ডিপি i ইকুয়াল টু ডিপি i-1 প্লাস ডিপি i-2। এটা যদি আমরা ড্রাই রান করি তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। সো প্রথমত আমরা সাপোজ ফিব 5 বের করব, রাইট? সো 5 যদি বের করি তাহলে আমাদের কি প্যারামিটার হিসেবে 5 পাস হবে n এর জায়গায়। সো n এর জায়গায় এখানে কি রিপ্লেস হবে, 5 রিপ্লেস হবে। সো 5+1 মানে কি 6। সো 6 সাইজের একটা অ্যারে ক্রিয়েট হয়ে যাবে যখনই আমরা এখানে ইনিশিয়ালাইজ করব ইন্ট ডিপি 6।
সো 6 সাইজের একটা অ্যারে এখানে ক্রিয়েট হয়ে যাবে। দেন আমরা কি করতেছি, ডিপি 0 নাম্বার ইন্ডেক্সে 0 কে স্টোর করতেছি এবং ডিপি 1 নাম্বার ইন্ডেক্সে আমরা 1 কে স্টোর করতেছি, রাইট? সো 0 এবং 1 সে এই ইন্ডেক্সে বসে যাবে, 0 নাম্বার ইন্ডেক্সে 0 বসবে এবং 1 নাম্বার ইন্ডেক্সে 1 বসবে, রাইট? সো তারপরে কি করতেছি, আমরা লুপ চালাচ্ছি ইন্ট আই থেকে আই ইকুয়াল টু 2 থেকে n পর্যন্ত লুপ চালাচ্ছি। সো লুপ চালায় কি করতেছি, এখন আমরা প্রথমত কি করব, এখানে n এর ভ্যালুটা স্টোর করব। তো n এর ভ্যালু 5 বসে গেছে এবং এখানে i এর ভ্যালু প্রথম কি স্টার্ট হবে, 2 দিয়ে স্টার্ট হবে। সো এখানে 2 বসবে। সো 2 কি 5 এর চেয়ে ছোট না? হ্যাঁ ছোট, তার মানে এই কন্ডিশনটা সে ফিল আপ করে। সো ট্রু। সো ট্রু কন্ডিশন হওয়ার পরে সে এখানে আসবে, এখানে এসে i এর ভ্যালুটাকে i এর জায়গায় 2 রিপ্লেস হবে। সো 2 এখানে বসে যাবে এবং 2 - 1 এখানে 2 - 2, 2 - 1 মানে কি ডিপি 1 এবং প্লাস হচ্ছে ডিপি 0, রাইট? সো ডিপি 1 মানে কি, ডিপি 1 মানে 1 নাম্বার ইন্ডেক্সে যেই ভ্যালুটা আছে সেটা, এবং ডিপি 0 মানে 0 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা। সো 1 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা এবং ডিপি 0 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা, দুইটা ভ্যালু যোগ হবে, রাইট? যোগ হয়ে কি করবে, সে ডিপি 2 নাম্বার ইন্ডেক্সে স্টোর করবে। সো এখানে আমরা যদি ভ্যালুটা বসাই দিই 1 + 0, 1 + 0 মানে হচ্ছে 1। সো 1 স্টোর হবে কোথায়, 2 নাম্বার ইন্ডেক্সে, রাইট? সো এই ভ্যালুটা 2 নাম্বার ইন্ডেক্সে সেভ হয়ে গেল। দেন আমাদের কি হবে, আমাদের হচ্ছে এইভাবে কন্টিনিউ হতে থাকবে। সো ডিপি 3-তে স্টোর হবে 2, ডিপি 4 স্টোর হবে 3, ডিপি 5 স্টোর হবে 5। সো এইভাবে সে এই 5 পর্যন্ত চলবে, কারণ কি 5 এর পরে যখন i এর ভ্যালু 6 হবে তখন এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে, তো তখন সে স্টপ হয়ে যাবে। সো এটা ছিল ড্রাই রান টেবুলেশনের যে বটম আপ অ্যাপ্রোচ সেটা। ওকে, তো এখানে আমাদের টাইম লাগতেছে কেমন, দেখেন এখানে টাইম লাগতেছে অর্ডার অফ n। কেন, আমাদের কিন্তু লুপ চালাইতে হচ্ছে 2 থেকে n পর্যন্ত লুপ চালাইতে হচ্ছে। সো n পর্যন্ত আমাদের লুপ চালাইতে হচ্ছে, তার মানে আমাদের কি টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ n। সো স্পেস কমপ্লেক্সিটিটা কি হবে, যেহেতু আমাদের অ্যারের সাইজ লাগতেছে n+1, তার মানে আমরা 1কে যদি নেগোশিয়েট করি তাহলে আমাদের ভ্যালু থাকতেছে n। সো আমাদের স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n। সো আমরা কিন্তু টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি পেয়ে গেলাম। তো চলেন এখন আমরা যে এটার যে কোডটা সেটা একটু কোড এডিটরে করে দেখি। তো আমি আমার কোড এডিটরটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। সো ফাইলের নাম দিচ্ছি টেবুলেশন .c। তো প্রথমত আমরা হচ্ছে সি এর যে বয়লার প্লেটটা আছে সেটাকে নিয়ে নিলাম। দেন এখানে আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। তো ফাংশনের নাম দিচ্ছি হচ্ছে টেবুলেশন নাম দিচ্ছি এবং প্যারামিটার হিসেবে নিব ইন্ট n। দেন প্রথমত আমরা বেস কেস চেক করব। বেস কেস কিভাবে চেক করব, আমরা ইফ কন্ডিশন দিয়ে চেক করব। ইফ n < <= 1, দেন আমরা কি ভ্যালু রিটার্ন করব, রিটার্ন n করব। এটা ছিল আমাদের যে বেস কেস, সেটা যদি বেস কেস না হয় তাহলে আমরা কি করতাম, আমরা হচ্ছে একটা অ্যারে ক্রিয়েট করতাম ডিপি n+1, অ্যারের সাইজ হবে n+1, রাইট? সো এটার আগে আমাকে ইন্ট দিয়ে দিতে হবে, ইন্ট ডিপি n+1। আমরা একটা অ্যারে ক্রিয়েট করলাম। অ্যারে ক্রিয়েট করার পর প্রথমত আমরা হচ্ছে যেই দুইটা বেস কন্ডিশনের ভ্যালু দুইটা 0 নাম্বার ইন্ডেক্সে 0 স্টোর করব এবং ডিপি অফ ইন্ডেক্স 1 নাম্বার ইন্ডেক্সে হচ্ছে আমরা ভ্যালু হিসেবে 1 কি স্টোর করব। দেন আমরা একটা লুপ চালাবো, লুপটা 2 থেকে স্টার্ট হবে। সো ইন্ট i = 2 থেকে স্টার্ট হবে এবং লুপটা চলবে হচ্ছে n পর্যন্ত, এবং এটা প্রতিবার ইনক্রিজ হবে i++ আকারে। দেন আমরা হচ্ছে ডিপি অফ i নাম্বার ইন্ডেক্সে আমরা রাখবো হচ্ছে ডিপি অফ i-1 তার প্রিভিয়াস এবং তার প্রিভিয়াস 2 নাম্বার। ওকে, i-2। ওকে, এটাকে আমরা হচ্ছে ডিপি অফ i এর মধ্যে রেখে দেব। দেন হচ্ছে আমরা অ্যাট লাস্টে আমাদের তো ইন্টিজার টাইপের একটা ভ্যালু রিটার্ন করতে হবে, আনসার ভ্যালুটা। সো আনসার ভ্যালুটা কি হবে, আনসার ভ্যালুটা হবে ডিপি অফ n। আমরা হচ্ছে ভ্যালু হিসেবে রিটার্ন করব ডিপি অফ n, রাইট? সো এটাকে আমরা রিটার্ন করে দেব। এখন আমরা আসি মেইন ফাংশনে। আমরা সাপোজ ইন্ট n = 7 বসিয়ে দিলাম এবং আমরা হচ্ছে printf এর ভিতরে ফাংশনটাকে জাস্ট কল করব, রাইট? সো ফিবোনাচি অফ %d is new line, %d is %d new line।
দেন হচ্ছে আমরা প্রথমত n, তারপর হচ্ছে টেবুলেশন ফাংশনটাকে কল করব, ভ্যালু হিসেবে পাস করব হচ্ছে n কে, রাইট? সো n কে ভ্যালু হিসেবে পাস করব। সো পাস করে দিলাম। এখন আমরা যদি একটু ফাংশনটাকে যদি আমরা একটু কোডটাকে রান করি, দেখেন ফিবোনাচি অফ 7 ইজ 13। সো আমরা কিন্তু ভ্যালু পেয়ে গেছি। সো এখানে আমি যদি 7-এর জায়গায় 9 দিই, তাহলে আমরা যদি একটু রান করি, হ্যাঁ ঠিক আছে, কোডটা ঠিক আছে। তো ফিবোনাচি অফ 9 ইজ 34। ওকে, আমাদের কোডটা কিন্তু সঠিকভাবে কাজ করছে। সো এটা হচ্ছে টেবুলেশন যে মেথড, বটম আপ অ্যাপ্রোচ, সেটার যে কোডটা সেটা। ওকে, যারা ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাদের কাছে রিকোয়েস্ট, রোড সিএসি এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো এখন আসি, আমরা টেবুলেশনের বটম আপ অ্যাপ্রোচটা দেখলাম, বাট বটম আপ অ্যাপ্রোচ একটা অসুবিধা আছে। এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n এবং স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n। তো আমাদের দেখেন, আমাদের কিন্তু ভ্যালুটা দরকার, জাস্ট যেই ভ্যালুটা আমরা বের করতে চাচ্ছি, ফিবোনাচি অফ এলিমেন্ট, যেই এলিমেন্টের ফিবোনাচি বের করতে চাচ্ছি সেটা কিন্তু দরকার। আমাদের কিন্তু এই ভ্যালুগুলোর দরকার নাই, প্রিভিয়াস যে ভ্যালুগুলো আমরা স্টোর করতেছি এই ভ্যালুগুলোর কিন্তু আমার কোনো দরকারই নাই। সো এগুলো আমাদের স্টোর করার কিন্তু কোনো প্রয়োজনও নাই। সো আমরা জাস্ট একটা ভ্যালুকে স্টোর করবো এবং ওই ভ্যালুটাকে রেজাল্ট হিসেবে দেখাবো। তাহলে আমাদের কিন্তু স্পেসটাকে আমরা রিডিউস করতে পারতেছি। সো স্পেসকে আমরা যদি অর্ডার অফ n থেকে অর্ডার অফ 1-এ নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে স্পেস অপটিমাইজড করতে হবে। সো স্পেস অপটিমাইজ কিভাবে করব, এটার একটা ওয়ে আছে। ওয়েটা কি, আমরা জাস্ট 3টা ভেরিয়েবল ক্রিয়েট করব, একটা হচ্ছে ফার্স্ট, আরেকটা হচ্ছে সেকেন্ড, আরেকটা হচ্ছে নেক্সট, রাইট? তো প্রথমত আমরা কি করব, নেক্সট কিভাবে বের করব, নেক্সট বের করতে পারবো আমরা হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড যদি যোগ করি, তাহলে ফার্স্ট প্লাস সেকেন্ড ইজ নেক্সট। ওকে, আমরা হচ্ছে এখানে এটার নেক্সটের যে সূত্রটা সেটা এখানে লিখে দিলাম, ফার্স্ট প্লাস সেকেন্ড। ওকে, প্রতিবার সে নেক্সট ক্যালকুলেট হবে ফার্স্ট প্লাস সেকেন্ড আকারে। ওকে, আমি জাস্ট বুঝার স্বার্থে আপনাদেরকে এভাবে দেখাচ্ছি, বাট এটা কিন্তু কোনো এর মধ্যে আমরা স্টোর করব না। সো এটা কিন্তু একটা লুপের মতো। সো আমরা হচ্ছে লুপ আকারে আপনাদেরকে দেখাচ্ছি। সো এখন আমি যদি এটার ভ্যালুটাকে পেতে চাই, তাহলে আমাদের কিন্তু নেক্সট আকারে যদি বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এটা আর এটা যোগ করতে হবে। সো আমাদেরকে কি এটাকে ফার্স্ট আকারে যোগ করতে হবে এবং এটাকে সেকেন্ড আকারে যোগ করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, এই সেকেন্ডকে ফার্স্ট করে দিতে হবে এবং নেক্সটকে সেকেন্ড করে দিতে হবে। সো এইভাবে আমাকে আপডেট করে দিতে হবে। সো আমাকে আপডেট করার জন্য এটাকে কিভাবে লিখতে হবে, ফার্স্ট হচ্ছে সেকেন্ড, ফার্স্ট ইকুয়াল টু সেকেন্ড এবং সেকেন্ড ইকুয়াল টু নেক্সট। সো এইভাবে আমাকে আপডেট করে দিতে হবে। তো এই কাজটা আমাদেরকে লুপের শেষ পর্যন্ত করতে হবে, এইভাবে আমাকে কন্টিনিউ করতে হবে। অ্যাট লাস্ট কি হবে, অ্যাট লাস্ট হচ্ছে সেকেন্ড এবং নেক্সট গিয়ে থামবে হচ্ছে আমরা যেই কাঙ্ক্ষিত রেজাল্টটা চাচ্ছি সেটাতে গিয়ে সে থেমে যাবে। সো আমরা অ্যাট লাস্ট কি করব, সেকেন্ডকে রিটার্ন করে দেব। সো এটার এখন কোডটা আমরা একটু দেখব, দেখলে আমাদের এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এটা কিন্তু আমরা একটা লুপের ভিতরে জাস্ট এই কাজটা রিপিটেডলি করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের লুপ চলবে। ওকে, সো এটার আমাদের টাইম কমপ্লেক্সিটি কি, আমাদের যেহেতু আমাদের একটা লুপ চালানো লাগবে, সো টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n এবং স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ অন। কারণ আমরা কোথাও স্টোর করতেছি না, কোথাও কোনো অ্যারে ক্রিয়েট করতেছি না এবং অ্যারের মধ্যে আমরা ভ্যালুগুলোকে স্টোর করতেছি না। জাস্ট একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালুগুলোকে স্টোর করবো এবং ভেরিয়েবলগুলোকে আপডেট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা না পাচ্ছি। ওকে, দেন অ্যাট লাস্ট আমরা সেকেন্ডকে রিটার্ন করে দেব। ওকে, আমরা এখন যদি কোডটা দেখি তাহলে আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। তো আমি আমার কোড এডিটরে চলে আসলাম। তো প্রথমত আমাদেরকে বয়লার প্লেটটা নিয়ে নিতে হবে। দেন আমরা হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করব, ইন্ট ফিব নামে একটা ফাংশন ক্রিয়েট করছি। এটা হচ্ছে স্পেস অপটিমাইজড। ওকে, তো প্রথমত আমরা ভ্যালু হিসেবে নেব ইন্ট n এবং আমরা কি করব, প্রথমত আমাদের যেই বেস কেসটা সেটা আমরা চেক করব। বেস কেসটা চেক করব, ইফ n যদি ছোট বা সমান হয় একের, তাহলে আমরা রিটার্ন করব n কে। সো এটা আমরা প্রত্যেক ক্ষেত্রেই লিখে নেব। দেন হচ্ছে আমরা কি করব, ইন্ট ফার্স্ট নামে একটা ভেরিয়েবল নেব এবং ফার্স্টের মধ্যে স্টোর করব 0-কে এবং ইন্ট সেকেন্ডের মধ্যে স্টোর করব 1-কে। দেন আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করব, সেটা হচ্ছে ইন্ট নেক্সট, কিন্তু এটার মধ্যে কোনো ভ্যালু রাখবো না। ওকে, তো পরে আমরা কি করব, একটা লুপ চালাবো এবং লুপটা হচ্ছে ইন্ট i ইকুয়াল টু 2 থেকে চলবে এবং i লেস দেন অর ইকুয়াল টু n পর্যন্ত চলবে এবং প্রতিবার ইনক্রিজ হবে i প্লাস প্লাস করে।
এবং আমরা কি করব, আমরা একটু আগে দেখছি কোডটার মধ্যে যে আমরা প্রথমত কি করব, তো ফার্স্টের ভ্যালুটাকে আমরা আপডেট করব। প্রথমত আমরা নেক্সট বের করব। সো নেক্সট ইকুয়াল টু হচ্ছে ফার্স্ট প্লাস সেকেন্ড, দেন হচ্ছে আমরা ফার্স্টকে আপডেট করব। ফার্স্ট ইকুয়াল টু হয়ে যাবে সেকেন্ড, এবং সেকেন্ড হয়ে যাবে হচ্ছে নেক্সট। এভাবে আমরা আপডেট করব যতক্ষণ পর্যন্ত লুপ চলবে, এবং এট লাস্ট আমরা কি করব, লুপ শেষে আমরা জাস্ট ভ্যালু হিসেবে রিটার্ন করব সেকেন্ডকে। ওকে, তাহলে আমরা পেয়ে যাব। এখন আমরা জাস্ট মেইন ফাংশন থেকে ইন্টের ভ্যালু এন এর ভ্যালু বসিয়ে জাস্ট ফাংশনকে কল করব। ওকে, printf Fibonacci of %d is %d, এখানে আমরা n কে পাস করব এবং ফিব n ফাংশনটাকে কল করব। তো এখন আমরা যদি কোডটাকে রান করি, হ্যাঁ কোডটা কাজ করতেছে। তো এটা হচ্ছে অপটিমাইজ সলিউশন। ওকে, এখানে হচ্ছে আমাদের টাইম লাগতেছে অর্ডার অফ n এবং স্পেস লাগতেছে অর্ডার অফ অন, কারণ আমরা কোথাও কোনো অ্যারে ইউজ করি নাই, অ্যারের মধ্যে কোনো ভ্যালু স্টোর করতেছি না। সো জাস্ট আমাদের যে কাঙ্ক্ষিত ভ্যালুটা সেটাকে জাস্ট রিটার্ন করতেছি, একটা ভেরিয়েবল ক্রিয়েট করে, এবং ওই ভেরিয়েবলগুলো কিন্তু প্রতিবার আপডেট করে দিচ্ছি। সো এটা হচ্ছে অপটিমাইজড সলিউশন। ওকে, সো এই ছিল আজকের এই ভিডিও। আপনাদেরকে প্রত্যেকটা বিষয় আমি ধরে ধরে শেখানোর চেষ্টা করছি। যদি কোথাও কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাকে ইমেল করতে পারেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।